হ্যালো স্টুডেন্ট, প্রত্যেককে ওয়েলকাম তোমাদের পছন্দের ইউটিউব চ্যানেল ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি সুকান্ত ঘোষ শুরু করছি পাইথনের 24 নম্বর ক্লাস। 24 নম্বর ক্লাস অর্থাৎ 6 নম্বর অধ্যায়ে 6 নম্বর অধ্যায় মানে হচ্ছে ফ্লো অফ কন্ট্রোল। এখান থেকে অনুশীলনী সলভ, যেখানে আমরা দুটো বই থেকে অনুশীলনী সলভ করব। একটা হচ্ছে প্রান্তিকের বই থেকে, পারুল প্রকাশনীর বই থেকে, আরেকটা করবো হচ্ছে বিবি কুণ্ডুর বই থেকে। তো তোমরা বলছো স্যার ভিডিও তাড়াতাড়ি দিন, ভিডিও তাড়াতাড়ি আসছে। আরেকটা বিষয়, 6 নম্বর অধ্যায় চলছে, আমাদের বাকি আছে আরও। তোমাদের যদি আমি মানে মানে অনুশীলনী দেখি, 6 নম্বর আমাদের শেষ হয়ে গেল আজকের ক্লাসে। বাকি আছে 7, 8, 9, 10, 11, 12। এখনও পরীক্ষা 2 মাস সময় আছে। তো আমার বাড়ির টিউশন ব্যাচেও কিন্তু 6 নম্বর অধ্যায় শেষ করেছি। অত হুড়পাড় করে শেষ করার দরকার নেই, এটা আমার মনে হয় বলছি। তোমরা এক কাজ করতে পারো, যেটা আমি আমার স্টুডেন্টগুলোকেও বলি। আমি 6 নম্বর করাচ্ছি এবং প্রথম থেকে আবার ওদের রিভিশন বা টেস্ট নিচ্ছি। তোমরাও বাড়িতে কিন্তু অবশ্যই তোমাদের প্রথম চ্যাপ্টার থেকে প্র্যাকটিস শুরু করো। এমন ব্যাপার নেই যে তাড়াতাড়ি সিলেবাস শেষ করে তাড়াতাড়ি রিভিশন দেবে, বা যদিও পরীক্ষায় কিন্তু সময় অনেক কম পাবেন, সেহেতু আমি বলবো তোমরা এখন থেকে রিভিশন দেওয়া শুরু করো। আর ভিডিও আসবে, যেহেতু ভিডিও শুরু করেছি, ভিডিও অবশ্যই আসবে। আর রেসপন্স ভালো পেলে তাড়াতাড়ি আনতে ইচ্ছা করে, কারণ অনেক সময় বের করে ভিডিওগুলো বানাতে হয়, সময় একদিনই পাই না। এখন ভিডিও বানাচ্ছি, এখন বাজে রাত 11টা, ঠিক আছে? এইরকম টাইমে ভিডিও বানাতে হচ্ছে, ঠিক আছে? শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে কিন্তু আমরা ফ্লো অফ কন্ট্রোল থেকে অনুশীলনী সলভ করব। তো প্রথমে আমরা বিবি কুণ্ডুর বই থেকে দেখে নিচ্ছি অনুশীলনী প্রশ্ন আমাদের কী কী দিয়েছে এখান থেকে। তো শুরু করছি ক্লাসটি, বের করে নিই প্রশ্নপত্রটি। আর প্রত্যেককে বলবো, যারা এই ক্লাসটা প্রথম দেখছো তারা অবশ্যই প্লেলিস্ট থেকে লিঙ্কে গিয়ে প্লেলিস্ট খুলে নেবে। এখানে আমাদের পরপর সমস্ত ক্লাস দেওয়া আছে। সমস্ত চ্যাপ্টারের অনুশীলনী সলভের আগে অবশ্যই কিন্তু তোমরা আগে চ্যাপ্টারটা ভালো মতো পড়ে নেবে, কারণ চ্যাপ্টার ভালো মতো না পড়লে কিন্তু তোমাদের অনুশীলনী সলভ করা বেকার হয়ে যাবে। খালি মুখস্থ করে নিলাম, টিক টিক মারলাম, তবে কিন্তু হবে না। এটা কিন্তু স্কুলের পরীক্ষা নয়, অবশ্যই মনে রাখতে, এটা কিন্তু বোর্ডের পরীক্ষা। হ্যাঁ, আচ্ছা। এখান থেকে আমরা দুটো ফ্লো দেখেছিলাম, সিকোয়েন্সিয়াল ফ্লো, আর দেখেছিলাম হচ্ছে কন্ডিশনাল ফ্লো। তো সেখান থেকে কি কি প্রশ্ন দিয়েছে দেখে নাও তোমরা। পাইথন প্রোগ্রাম যে নির্দিষ্ট ক্রম অনুসারে স্টেটমেন্টগুলি সম্পাদিত হয় তাকে বলা হয়েছে ফ্লো অফ কন্ট্রোল, ঠিক আছে? এটা জানি আমরা। নাম্বার 2, নিচে কোন স্টেটমেন্ট ব্যবহার করে পাইথন প্রোগ্রামের নিয়ন্ত্রণ প্রবাহকে পরিবর্তন করা যেতে পারে? নিশ্চয়ই একটা ফ্লো অফ কন্ট্রোলের সিকোয়েন্সিয়ালি চলছে, ওটাকে আমি কি ইউজ করে মুখটাকে অভিমুখ চেঞ্জ করতে পারবো? অবশ্যই হবে কন্ট্রোল স্টেটমেন্ট, ইফ এলস, এগুলো ইউজ করে কিন্তু আমরা অভিমুখটা চেঞ্জ করতে পারি। নাম্বার 3, পাইথনে ব্যবহৃত বিভিন্ন কন্ট্রোল স্টেটমেন্টগুলো কি? একটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট, একটা ইটারেটিভ স্টেটমেন্ট, একটা ব্রাঞ্চিং স্টেটমেন্ট বা লুপিং স্টেটমেন্ট। উত্তর হবে এদের সবকটি। ওকে। নাম্বার 4, পাইথন প্রোগ্রামের লাইনের শুরুতে এক বা একাধিক স্পেস ইউজ করা হয়, ইউজ করে কোড ব্লককে পৃথক করার যে পদ্ধতি তাকে বলা হয় হচ্ছে ইনডেন্টেশন। অবশ্যই ইনডেন্টেশন, এই নামটা আমরা বহুতবার শুনেছি। তার মানে একটা কোড ব্লককে প্রকাশ করার জন্য প্রোগ্রামের শুরুতে একটা স্পেস দেওয়া হয়, এবং ইফের মধ্যে স্পেস দিয়ে দিলে প্রিন্ট, ইনক্রিমেন্ট, যাই হোক, ওই যে ব্লকটাকে বলা হয়, ব্লকটা আমি যেইভাবে লিখছি স্পেস দিয়ে, তাকে বলা হবে ইনডেন্টেশন। পাইথন প্রোগ্রামের ডিফল্ট ইনডেন্টেশন হিসাবে কতগুলো স্পেস ব্যবহার করা হয়? 4টি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 4টা স্পেস দিয়ে ডিফল্ট ইনডেন্টেশন ব্যবহার করা হয়। আরেকটা প্রশ্ন এখান থেকে আসে, মিনিমাম কটা স্পেস ব্যবহার করলে আমরা ইনডেন্টেশনটা ইউজ করতে পারি? একটা স্পেস। সেক্ষেত্রে উত্তর হবে একটা, মিনিমাম একটা, কিন্তু ডিফল্ট হচ্ছে 4টা। আচ্ছা, ডিফল্ট মানে কি? যেটা নির্দিষ্টভাবে সেট করা থাকে আগে থেকেই। নাম্বার 2, আরেকটা ডিফল্ট মানে যদি বুঝতে না পারো, মনে করো যখন তোমরা নতুন মোবাইল ফোন কেনো, সিম ইনসার্ট করলে যদি বাই চান্স তোমার ফোনে ফোন চলে আসে, তখন যে রিংটোনটা বাজবে ওটা হচ্ছে ডিফল্ট রিংটোন, মানে যেটা আগে থেকে সেট করে দেওয়া আছে। তারপর তুমি তোমার মতো চেঞ্জ করতে পারবে। পাইথন প্রোগ্রামের প্রথম লাইনে কোনো ড্যাশ ব্যবহার করা যাবে না, কোনো স্পেস বা ইনডেন্টেশন ইউজ করা যাবে না। আমি পাইথন প্রোগ্রাম শুরু করলাম, প্রথমে স্পেস দিয়ে দিলাম, তবে কিন্তু ভুল হয়ে যাবে, হবে না। একমাত্র কোড ব্লকের মধ্যে আমরা এটা ইউজ করতে পারি।
নাম্বার 2, এক তো হলো 2 নাম্বার। পাইথনের স্টেটমেন্টগুলি ইন্ডেন্টেশনের জন্য কমপক্ষে কটা স্পেস প্রয়োজন? দেখো একটা, যেটা আমি এখানে বললাম ওটা কিন্তু এখানে দেওয়া আছে, মিনিমাম একটা স্পেস দরকার, আর ডিফল্ট 4টা স্পেস। নাম্বার 3, পাইথনের ড্যাশ ফ্লো এর মাধ্যমে কোডগুলি পরপর একটি লাইনের পর একটি সম্পাদিত হয়, অবশ্যই সিকোয়েন্সিয়াল ফ্লো, যেখানে একের পর এক কোড সম্পাদিত হয়। নাম্বার 4, পাইথনের ড্যাশ ফ্লো এর মাধ্যমে শর্তের উপর ভিত্তি করে প্রোগ্রাম সম্পাদনের অভিমুখ পরিবর্তন করা যায়, অবশ্যই কন্ডিশনাল স্টেটমেন্ট, যেমন কি ইফ, ইফ এলস, ইফ এলিফ এলস, এই তিনটেই। নাম্বার 5, পাইথনের ড্যাশ ফ্লো এর মাধ্যমে প্রোগ্রাম সম্পাদনের কাজগুলিকে পুনরাবৃত্ত বা রিপিট করা যায়, অবশ্যই হবে ইটারেটিভ বা লুপিং স্টেটমেন্টের সাহায্যে। ঠিক আছে। এবার নাম্বার 3, এখানে একটা প্রোগ্রাম দেওয়া আছে, এর ভ্যালু 2, বি এর ভ্যালু 4। এখন সি ইকুয়াল টু 6, সি এর মধ্যে কোনো এ আর বি যোগ করেনি, সি এর ভ্যালু 6 হলো প্রিন্ট এ প্লাস বি প্লাস সি। তাহলে আমার এখানে এই যে প্রোগ্রামটা আমার চলেছে, ঠিক আছে, আউটপুট বের করতে পারেনি, এইটা কোন ধরনের প্রোগ্রাম? অবশ্যই সিকোয়েন্সিয়াল ফ্লো। দেখো পরপর এক্সিকিউট হবে, প্রথমে এ এর ভ্যালু, তারপরে বি এর ভ্যালু, তারপর সি এর ভ্যালু, তারপর তিনটাকে যোগ, এটা হবে সিকোয়েন্সিয়াল ফ্লো। আর এটা কিন্তু কখনোই লুপিং এর মধ্যে পড়বে না, আর কখনোই কিন্তু কন্ডিশনালের মধ্যে পড়বে না, তাহলে উত্তর হবে সিকোয়েন্সিয়াল ফ্লো। নাম্বার 2, নাম্বারে একটা ভেরিয়েবল যার মধ্যে 20 স্টোর করা আছে, যদি নাম্বারটা 0 বড় বা সমান হয় তবে হবে কি নাম্বারটা হচ্ছে পজিটিভ নাম্বার। এটাকে বলা হয় কন্ডিশনাল ফ্লো, কারণ এখানে একটা শর্ত দেওয়া আছে। কি শর্ত দেওয়া আছে? যদি নাম্বারটা 0 বড় হয় তবেই হবে পজিটিভ। ঠিক আছে, এটা হলো কন্ডিশনাল ফ্লো। এবার দেখো দাবি ও কারণ। দাবি কারণ নিয়ে অনেক সময় অনেক স্টুডেন্টের সমস্যা হয়, অনেক বেশিরভাগই সমস্যা হয়, দাবির সঙ্গে কারণ আমরা মিলতে পারি না, বা দাবি ঠিক হচ্ছে না, কারণ ঠিক হচ্ছে বুঝতে পারি না। তো আমাদের দাবি কারণ থেকে কিন্তু প্রশ্নগুলো আসবে। তো দেখে নিই এখান থেকে কি প্রশ্ন দিয়েছে। বিবৃতি 1 এ কোড ব্লকগুলিকে পৃথক করার জন্য ন্যূনতম একটি স্পেসে ইন্ডেন্টেশন ইউজ করতে হয়, একদম ঠিক, মিনিমাম একটা। রিজন কি বলছে? একই কোড ব্লকের স্টেটমেন্টগুলিকে সমপরিমাণ স্পেস সহ ইন্ডেন্ট না করলেও সঠিক আউটপুট পাওয়া যায়, একদম ভুল। যখন আমি ইন্ডেন্টেশনটা ইউজ করব, যেমন এখানে ইন্ডেন্টেশন ইউজ করা আছে, কোথায় গেল, একটা লাইনে পেলে ভালো হতো, ইফের মধ্যে, যেমন দেখো এখানে দেখো, এই যে দেখুন ইফের মধ্যে দুটো প্রিন্ট দেওয়া আছে, প্রিন্ট আর প্রিন্ট। এই ক্ষেত্রে দেখো আমাকে কিন্তু দুটোকে কিন্তু একই স্পেস ইউজ করতে হবে এ পাশ থেকে। সেক্ষেত্রে আমি যদি একটা কম বেশি করি, আমি যদি এমন কম বেশি করি কবে কিন্তু ভুল হয়ে যাবে সেক্ষেত্রে। আর আমাকে প্রশ্নে বলেছে একই ব্লকের স্টেটমেন্টগুলি সমপরিমাণ স্পেস না হলেও হয় না, একদম ভুল। সেক্ষেত্রে বিবৃতি 1 সত্য এবং বিবৃতি 2 হলো মিথ্যা। ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, পাইথন প্রোগ্রামের সিকোয়েন্সিয়াল ফ্লোতে কোডগুলি ওপর থেকে নিচে একই অভিমুখে পরপর সম্পাদিত হয়, একদম ঠিক, সিকোয়েন্সিয়ালে পরপর হচ্ছে। রিজনটা কি? সিকোয়েন্সিয়াল ফ্লোতে একটি স্টেটমেন্টের আউটপুট পরবর্তী লাইনের স্টেটমেন্টকে প্রভাবিত করতে পারে, একদম ঠিক। প্রথমটার আউটপুট যদি আমার আগে বেরিয়ে যায়, ওটা কিন্তু পরেরকে আমাকে প্রভাবিত করবে। ঠিক আছে, সেক্ষেত্রে বিবৃতি 1 এবং 2 উভয়ই সঠিক, এর কিন্তু এর কারণ নয়। ঠিক আছে, দুটোই দুইভাবে সঠিক। এবার দেখি আমরা ম্যাচিংগুলো। স্পেস বা ট্যাব সহকে বলা হয় হচ্ছে আমাদের ইন্ডেন্টেশন। ইন্ডেন্টেশন বা স্পেস ডিফল্ট কত? ডিফল্ট 4। সবচেয়ে কম দেওয়া যায় কত? 1। আর শর্ত ব্যবহার করে যে কন্ট্রোল ফ্লো মানে পরিচালনা করা হয় তাকে বলা হয় কন্ডিশনাল ফ্লো। ঠিক আছে, উত্তর হবে 1 এর 2, বি এর 3, সি এর 1, ডি এর 4। নাম্বার 2 লাস্ট এই বই থেকে, ইফ, ইফ এলস, ইফ এলিফ এলস, এদেরকে বলা হয় হচ্ছে আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট। ফর, হোয়াইল, রেঞ্জ, এদেরকে বলা হয় হচ্ছে আমাদের এদের বলা হবে হচ্ছে আমাদের ইটারেটিভ স্টেটমেন্ট বা লুপিং স্টেটমেন্ট। ব্রেক এবং কন্টিনিউ এদের বলা হবে হচ্ছে আমাদের ট্রান্সফার স্টেটমেন্ট। আর স্পেস আর ট্যাব বলা হবে হচ্ছে হোয়াইট স্পেস। তাহলে উত্তর হচ্ছে এ 4, বি এর 2, সি এর 1, ডি এর 3। তো এই ছিল আমাদের বিবি কুণ্ডুর বই থেকে সলভ। উত্তরগুলো এখানে দেওয়া আছে, তোমরা এটাও স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর অবশ্যই এগুলো প্রত্যেকে প্র্যাকটিস করো, পারলে এই প্রশ্নগুলো যাদের বই নেই
খাতায় লিখে লিখে নাও, আর খাতায় না লিখলেও হবে, তোমাদের কাছে ভিডিও থাকলেই ভিডিও ডাউনলোড করে রাখো, সবসময় দেখতে পারবে। এবার দেখবো পারুল প্রকাশনী বই থেকে কী কী প্রশ্ন দিয়েছে আমাদের। আচ্ছা দেখে নিই, এখানে এটাও কিছু ফ্যাক্ট ফাইল দেওয়া আছে, তোমরা চাইলে এগুলো পড়তে পারো। ফ্যাক্ট ফাইলে পুরো চ্যাপ্টার সম্বন্ধে একটা সম্যক ধারণা দেওয়া থাকে, মানে জিস্ট দেওয়া আছে, তোমরা এটা পারলে একবার দেখে নিও, ঠিক আছে। সবই আমাদের আগের ক্লাসে পড়ানো হয়ে গেছে, মানে 23 নম্বর ক্লাসে পড়ানো হয়ে গেছে, বা চ্যাপ্টার 6 2 নম্বর ক্লাসে পড়ানো হয়ে গেছে। তো এখান থেকে প্রশ্ন দেখে নিই। ফ্লো অফ কন্ট্রোল বলতে কি বোঝায়? প্রোগ্রামের লজিক না, স্টেটমেন্টে কার্যক্রমের ক্রম মানে কীভাবে সম্পাদিত হবে। নাম্বার 2, কোনটি ফ্লো অফ কন্ট্রোলের একটি উপাদান নয়? রিকার্সিভ ফ্লো কিন্তু উপাদান নয়, কারণ আমার হচ্ছে মানে সিকোয়েন্সিয়াল ফ্লো একটা উপাদান, কনভেনশনাল ফ্লো একটা উপাদান, ইটারেটিভ ফ্লো একটা উপাদান, কিন্তু রিকার্সিভ ফ্লো কিন্তু উপাদান নয়। নাম্বার 3, পাইথনে ফ্লো অফ কন্ট্রোলের মূল উদ্দেশ্য কি? প্রোগ্রামটিকে বিভিন্ন শর্তে পরিচালিত করা। নাম্বার 4, পাইথনে কোড ব্লকের গঠন নির্দেশ করার জন্য কোনটি ব্যবহার করা হয়? অবশ্যই ইন্ডেন্টেশন ইউজ করা হয়। কোড ব্লক আমি গ্যাপ দিয়ে লিখব। নাম্বার 5, PEP8 অনুযায়ী পাইথনে সাধারণত কতগুলো স্পেস দিয়ে ইন্ডেন্টেশন ইউজ করা হয়? 4টা স্পেস, মানে সাধারণত বলতে ডিফল্ট। নাম্বার 6, কোনটি ইন্ডেন্টেশন ব্যবহারের একটি সুবিধা নয়? কোডে একাধিক ফাইল তৈরি করে কিন্তু আমরা কিন্তু স্পেস ইউজ করতে পারবো না, ঠিক আছে। নাম্বার 7, নিচের কোনটি সিকোয়েন্সিয়াল ফ্লো এর উদাহরণ? অবশ্যই একের পর এক স্টেটমেন্টকে এক্সিকিউট হওয়া, এটা আমাদের সিকোয়েন্সিয়াল ফ্লো এর উদাহরণ। ইফ হচ্ছে আমাদের কন্ডিশনাল ফ্লো, ফর হচ্ছে আমাদের ইটারেটিভ ফ্লো, আর ফাংশনের পুনর্ব্যবহার বা লুপিং এটাও হবে না, সেক্ষেত্রে হবে একের পর এক স্টেটমেন্টকে এক্সিকিউট করা, এটা সিকোয়েন্সিয়াল ফ্লো পরপর। নাম্বার 8, কোন ফ্লো অফ কন্ট্রোলের ক্ষেত্রে শর্ত অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়? কন্ডিশনাল ফ্লো, যেমন কন্ডিশন থাকবে সেই অনুযায়ী মানে ফলাফল আসবে। নাম্বার 9, পুনরাবৃত্তিমূলক কাজ সম্পন্ন করার জন্য কোন ফ্লো অফ কন্ট্রোল ব্যবহৃত হয়? অবশ্যই ইটারেটিভ ফ্লো অফ কন্ট্রোল ব্যবহার করা হয়। লুপিং, একই কাজ বারবার হবে, সেক্ষেত্রে আমরা লুপিংটা ইউজ করব। নাম্বার 10, ইন্ডেন্টেশনের সঠিকভাবে ব্যবহার না হলে কিসের ঘাটতি দেখতে পারি? আমরা যদি ঠিকঠাক গ্যাপিং না দিই বা স্পেস না দিই, সেক্ষেত্রে আমরা কি সিনট্যাক্সে এরর আসতে পারে, লজিক্যাল এরর আসতে পারে, রান টাইম এরর আসতে পারে, এর উপরে সবকটি হবে অ্যান্সার। এবার দেখবো আমরা সত্য মিথ্যা এই বই থেকে, খুব ভালো এটা, এক্ষেত্রে একটু সমস্যা হয়ে যায়, মানে বুঝতে হয় বিবৃতিগুলো। দেখে নিই, ফ্লো অফ কন্ট্রোল বলতে বোঝায় যে প্রোগ্রামের সমস্ত স্টেটমেন্ট একই ক্রমে এক্সিকিউট হয়। ফ্লো অফ কন্ট্রোল প্রোগ্রামের সমস্ত স্টেটমেন্ট একই ক্রমে হবে না, একই ক্রমে একমাত্র হয় সিকোয়েন্সিয়াল ফ্লোতে, কনভেনশনাল ফ্লোতে কিন্তু একই ক্রমে হয় না, আর ইটারেটিভ ফ্লোতে কিন্তু একই ক্রমে হয় না, সেক্ষেত্রে এটা ভুল। তারপরে বলছে 2 নম্বরটা, পাইথনে ইন্ডেন্টেশন একটি ঐচ্ছিক নিয়ম, এটি না দিলেও প্রোগ্রাম চলে না, একদম ভুল। সেক্ষেত্রে দুটাই ক্ষেত্রে আমাদের ভুল, না দিলে চলবে না, যেখানে লাগবে ওখানে দেওয়া হবে। নাম্বার 12, ইন্ডেন্টেশন ভুল থাকলে এটি লজিক্যাল ত্রুটির কারণ হতে পারে, কিন্তু সিনট্যাক্স ত্রুটির কারণ নয়। দেখো, ভুল থাকলে ইন্ডেন্টেশন ভুল থাকলে কি লজিক্যাল ভুল হতে পারে, কিন্তু সিনট্যাক্স ভুলের কারণ নয়। এটা কিন্তু আমাদের হয়ে যাবে ভুল, কারণ আমার লজিক্যাল ভুলও হতে পারে, সিনট্যাক্স ভুলও হতে পারে, কারণ আমি কিন্তু উপরে এক জায়গায় পড়েছি, যদি আমার ইন্ডেন্টেশন ঠিক মতন ইউজ না করি তাহলে আমার কী হতে পারে, সিনট্যাক্স ভুলও হতে পারে, লজিক্যাল ভুলও হতে পারে, রান টাইমও হতে পারে, সেক্ষেত্রে আমার এটা ভুল তো মানে ভুলই। ওকে। নাম্বার 2, কন্ট্রোল প্রবাহের প্রকারভেদগুলির মধ্যে আছে ধারাবাহিক প্রবাহ, সত্তাধীন প্রবাহ এবং পুনরাবৃত্তিমূলক প্রবাহ। সেক্ষেত্রে আমার 12 অপশন ডি হবে, কারণ এটা আমার ঠিক। আমার প্রবাহ কিন্তু 3টে আছে, একটা হচ্ছে আমাদের সিকোয়েন্সিয়াল প্রবাহ, আর কি আছে কন্ডিশনাল প্রবাহ বা সত্তাধীন প্রবাহ, আর একটা আছে ইটারেটিভ প্রবাহ বা লুপিং প্রবাহ। সেক্ষেত্রে আমার এটা ঠিক, উত্তর আমাদের হবে ডি নাম্বারটা, বিবৃতি 1 ভুল এবং 2 হলো সঠিক। ওকে। এবার দেখি সি এর প্রশ্নগুলো। প্রতিটা প্রশ্নে একটি করে বিবৃতি আছে, 1-এর এ অ্যাসারশন ও একটি কারণ দেওয়া আছে রিজন। এবার আমাকে বাঁচতে হবে কোনটার মধ্যে কোনটা ম্যাচ করছে।
এবার প্রথমে দেখি আমরা বিবৃতি মানে নাম্বার 13, ইফ কন্ডিশন সত্য হলে সংশ্লিষ্ট কোড ব্লকটি এক্সিকিউট হয়। একদম ঠিক। ইফ স্টেটমেন্টের কন্ডিশনে সবসময় একটি ইন্টিজার হতে হয়। ইফ স্টেটমেন্ট কি বলছে, কন্ডিশন সবসময় ইন্টিজার হতে হয় না, এটা ভুল। সেক্ষেত্রে আমার অপশন হবে হচ্ছে আমাদের সি নাম্বারটা, বিবৃতি 1 সঠিক এবং 2 হলো ভুল। এবার হচ্ছে আমাদের এটা ভুল আছে 14, পাইথনে ইফ এলস স্টেটমেন্ট কন্ডিশনাল কোড এক্সিকিউশনের জন্য ইউজ করা হয়। একদম ঠিক। ইফ ব্লকের কন্ডিশন মিথ্যা হলে এলস ব্লকের কন্ডিশন এক্সিকিউট হয়, এটাও ঠিক। সেক্ষেত্রে আমার হবে এ নাম্বারটা, বিবৃতি 1 এবং 2 উভয়ের সঠিক, আর 2 হলো 1 এর সঠিক ব্যাখ্যা, তাই তো? কারণ ইফ এলসের মধ্যে ট্রু হলেই আমার এক্সিকিউট হবে, আর যদি মিথ্যা হয় তবে আমার এলসটা কাজ করবে, যদি হলে কি হবে আর না হলে কি হবে। নাম্বার 15, নেস্টেড ইফ স্টেটমেন্ট মানে হচ্ছে একটি ইফ স্টেটমেন্টের ভেতরে আরেকটা ইফ। একদম ঠিক। ইফের মধ্যে ইফ, নেস্টেড ইফ। নেস্টেড ইফ স্টেটমেন্ট ব্যবহার করে জটিল লজিক বাস্তবায়ন করা যায়। একদম ঠিক। আমি জটিল কাজ বাস্তবায়ন করতে পারবো। সেক্ষেত্রে কী হবে, বিবৃতি 1 এবং 2 উভয়ের সঠিক, 2 হচ্ছে সঠিক ব্যাখ্যা নয়। ওকে। নাম্বার 16, পাইথনে কন্ডিশনাল এক্সপ্রেশনে মানে টার্নারি অপারেটর ব্যবহার করে এক লাইনে ইফ এলসের কাজ করা যায়। একদম ঠিক। এটা আমাদের সিলেবাস ছিল না, কিন্তু এটা ঠিক। কন্ডিশনাল এক্সপ্রেশনের সিনট্যাক্স হলো অন ট্রু, ইফ কন্ডিশন ইজ অন ফলস। মানে যদি আমার ট্রু হলে কন্ডিশন এক্সিকিউট করবে, আর ফলস হলে না হলে ফলস এক্সিকিউট করবে। সেক্ষেত্রে আমার হবে উভয় সঠিক, 1 এবং 2 উভয় সঠিক, 2 হলে 1 সঠিক ব্যাখ্যা হবে এ। আর লাস্ট 17 নম্বর প্রশ্ন, একটি ইফ ব্লকের মধ্যে একাধিক স্টেটমেন্ট থাকতে পারে, ইফে হতে পারে নেস্টেড ইফ, আর ইফ স্টেটমেন্টের কন্ডিশন ফলস হলে এলস এক্সিকিউট হয়। এটাও ঠিক। সেক্ষেত্রে হচ্ছে 1 এবং 2 উভয় সঠিক, কিন্তু 2 হচ্ছে 1 সঠিক ব্যাখ্যা নয়। ঠিক আছে, তো ক্লাসটা এখানে শেষ করছি। এই করে কিন্তু আমাদের চ্যাপ্টার 6টা শেষ হয়ে গেল। আমরা পরবর্তী ক্লাসে নিয়ে আসবো চ্যাপ্টার 7। আশা করি একটি ক্লাসে দেওয়ার চেষ্টা করব। এখানে আমাদের দেওয়া আছে শর্ত সাপেক্ষে কন্ডিশনাল স্টেটমেন্ট। আমরা যেখানে ইফের কাজগুলো পড়লাম, এটাই এবার ডিটেলসে দেওয়া আছে এই চ্যাপ্টারের মধ্যে। এটা কিন্তু আমাদের সিলেবাসে কিন্তু, যদি আমরা সিলেবাসটা খেয়াল করে দেখি খুব ভালো মতো, সেমিস্টার 3 এখান থেকে আমাদের এই ফ্লো অফ কন্ট্রোল হয়ে গেল। আমরা আবার নেক্সট দিন শুরু করবো কন্ডিশনাল স্টেটমেন্ট, ইফ এলস এলিফ, ইফ এলিফ এলস। ওকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে। খুব মন দিয়ে পড়াশোনা করো, বই অবশ্যই পড়ো। আর অনেকে প্রশ্ন করে স্যার বইয়ের পিডিএফ দিন। বইয়ের পিডিএফ দেওয়া হয় না, এটা দেওয়া যায় না। তোমাদেরকে অনলাইনে পড়তে হবে, ভিডিও ডাউনলোড করে পড়তে পারো, যেখানে পর্যন্ত তোমরা স্ক্রিনশট নিতে পারো। ঠিক আছে, তো বেস্ট অফ লাক, খুব মন দিয়ে পড়াশোনা করো। বাই।